আমি যখন হাই স্কুলে পড়ি সে সময় একটা মন্দিরে গিয়েছি। আমি কিন্তু কোনো ভক্তি জীবন পালন করতাম না, কোনো কিছু না, কিন্তু আমার মা বাবা ভক্ত ছিল। কিন্তু ভক্ত ছিল কেমন, একাদশী দিন তারা রুটি সুজি এগুলো খেত না। এখন শুনলে আমাদের হাসি লাগবে, কিন্তু সব থেকে অদ্ভুত যে একজন ব্যক্তি বলার লোক ছিল না যেগুলো খাওয়া ঠিক নাই। আমরা আমাদের বাড়ি সবাই, আমাদের সব মাস্টার বাড়ি বলতো, সবাই পড়ালেখা করতাম, একজন আমাদের যে গুরুদেব ছিল তিনিও কখনো বলেন নাই যেগুলো খাওয়া ঠিক নাই। সুতরাং আমি এখন চিন্তা করি আমার মা বাবা দোষ দিয়ে কি লাভ, তখন কেউ জানানো হয় নাই তাদেরকে। আমি মাঝে মাঝে কি করতাম, ধর্ম করতাম কেমন, কালী পূজা লক্ষ্মী পূজা যেগুলো আমরা ধর্ম বলে মনে করতাম তখন এইগুলো করতাম। যখন আমি হাই স্কুলে পড়ি ঠিক একটা মন্দির গিয়েছি, সেখানে সেই মন্দির কোনো লাইট নাই, রাধা মাধবের বিগ্রহ পুরো অঙ্গ জ্যোতি বের হচ্ছে, কোনো লাইট নাই, এত জ্যোতি বের হচ্ছে। আমি যখন প্রণাম করেছি ঠিক, তবে মনে আছে এটা আমি বাম ধারে রেখে প্রণাম করছিলাম। যখন আমি প্রণামটা করেছি সঙ্গে সঙ্গে একটা দৈববাণীর মতো একটা আওয়াজ এসেছিল আমার কানে যে তুই কখনো সংসারই করবি না, আমার ধামে চলে আসবি। এই কথাটা আমি শুনেছিলাম। ব্যাস, তখন তো কোনো ধর্ম করি না, এটা সম্বন্ধে জ্ঞানও নাই। তো কি হলো, আমি সাধারণভাবে এসে মা বাবাকে বললাম, মা বলছে তুমি আমার ছোট ছেলে, আমরা 5 ভাই, আমি সবার ছোট, আমি মরার পরে তুমি যেতে পারো, তার আগে আমি অনুমতি দেবো না। ব্যাস, আবার পড়ালেখায় মন দিলাম। যখন আমি কলেজে পড়ি, ঠিক যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন ঠিক এই স্বপ্নটা আবার আমি দেখেছি। ওই মন্দির প্রণাম করেছি এবং এই স্বপ্নটা আবার দেখেছি। দেখার পরে প্রায় 1 সপ্তাহ আমি আগে যে জিনিসগুলো খেতাম ওইটা খেতে পারছি না, মানে পুরা অরুচি, খাওয়াই যাচ্ছে না। আমি মাকে বলছি, মা আমার যেন কেমন হচ্ছে, এগুলো মনে হয় খাওয়া বন্ধ করা উচিত। মা বাবা নিরামিষ খেত, যাই হোক পারিপার্শ্বিক কারণে আমার সেটা হয়ে ওঠে নাই। ঠিক যখন ইন্টারমিডিয়েট পড়ি এই সময় ছিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ কৃষ্ণ কীর্তন প্রভুর সঙ্গে পুরা বিদেশি টিম নিয়ে আমার সেই থানায়, ওখানে একটা কালী মন্দির ছিল, বিরাট বড় মাঠ, তার 3 দিকে গাছ ছিল। গুরু মহারাজ ওখানে গিয়েছিল। আমি ইস্কন জানি না, গুরুদেবকে কোনো কিছু জ্ঞান নাই আমার, কোনো কিছু কিন্তু জ্ঞান ছিল না। তো ওখানে এত লোক হয়েছিল, যত গাছ ছিল গাছের ডালপালা সব মানে পুরা গাছ ভরে গেছে। আমি আমার সেই বাংলা টিচার এবং আমার আগের যে গুরুদেব সেই গুরুদেব ওখানকার গেস্ট ছিল। তা আমি কি করি, তখন তো ইন করে প্যান্ট শার্ট পরা, এইভাবে কি করেছে, ঠিক গুরু মহারাজ স্টেজে বসে তার পিছনে আমি 1.5 হাত দূরে কি 2 হাত দূরে বসেছিলাম। আর সবাই যখন বক্তৃতা দেওয়া শেষ, একজন ব্যক্তি যাই বলছে সবাই নামুন, এখন গুরু মহারাজ কীর্তন করবেন। আপনারা জানেন বড় করতাল যেটা ছিল ওইটা দিয়ে কীর্তন করবেন। আমি বলছি কি, আমাকে যদি না বলে তাহলে আমি নামবো না, যদি আমাকে বলে তুমি নামো তাহলে নামবো, নাই নামবো না। সবাইকে নামিয়ে দিলেন, আমাকে কেউ বলে নাই যে তুমি নামো। ঠিক গুরু মহারাজ যখন নৃত্য করছে আমি পিছিয়ে পিছিয়ে নৃত্য করছি। তবে কি, যখন কীর্তন শেষ আমি বলছিলাম মনে মনে, শুধু বলছিলাম যে আরে এইরকম গুরুদেবের কাছে যদি দীক্ষা নিতে পারতাম তাহলে মনে আমার জীবন ধন্য। আসলে দীক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। ইসকন কি আদৌ আমি তখনও জানতাম না যে একটা সোসাইটি, বিদেশি ভক্ত আসছে। এই শুধু একবার মনে মনে বলেছিলাম এরকম গুরুদেবের কাছে যদি দীক্ষা নিতে পারতাম আমার জীবন ধন্য হতো। ঠিক যখন আমার কলেজ লাইফ শেষ, আমি চাকরি করছি একটা হাই স্কুল, কিছু টাকা দিতে হবে, চাকরি কম, আজকে সেটা গভর্নমেন্ট স্কুল হয়ে গেছে এখন। ঠিক সেই সময় এই যে স্বপ্ন আমি 2 বার দেখেছি, এই স্বপ্নটা আবার আমি দেখি, বলছে তোকে না বলেছিস যে তুই সংসারই করবি না, আমার ধামে চলে আসবি। আর ওই ঠিক একই মূর্তি, একই সাউন্ড, ওইটা যখন শোনার পরে আমাদের 3টা ঘর ছিল, আমরা সেটাকে ছোট ঘর বলতাম, ওখানে ঠাকুর ঘর ছিল ওই ঘরের সঙ্গে, ওই ঘরে মা বাবা আমরা সবাই ঘুমাতাম। ঠিক তখন আমার বাবা বেঁচে নাই। তো ওই সময় কি হয়েছে, ওই যে 3য়বার যখন এই স্বপ্নটা দেখেছি, স্বপ্ন দেখার পরে আমি এমন কান্না যে আমার কোনো কথা ফুটছে না, শুধু কান্না করছে, ওইভাবে বসে গেছি, বসে বসে কান্না করছি। তো কি হয়েছে, এখন দাদা বৌদি সবাই ছুটে আসছে কিরে, কারণ গভীর রাত, তখন পুরো মাঝ রাত, এই সময় কান্না ধ্বনি তো অনেক দূর যাচ্ছে। আর আমি, সবাই বলছে কি হয়েছে, আমি কোনো কথা ফুটছে না, কোনোভাবে কথা বলতে পারছি না। মানে আধা ঘন্টা পর যখন আমি শুধু এরকম করছি, সবাই চলে গেলেন, মা শুধু বসেছিল। মা বলছে কি তোমার কি হয়েছে, কি মানে কোনো স্বপ্নে দেখেছো, অনেক সময় বহুদিন স্বপ্ন দেখলে এরকম হয়, সেরকম কিছু হয়েছে কিনা। আধা ঘন্টা কি 45 মিনিট পর আমি শুধু মাকে বলেছিলাম, মা আমি সেই স্বপ্নটা আবার দেখেছি, আমার আর সংসারে থাকা হবে না, আমাকে মঠে যেতে হবে।
মা চুপ করে গেলেন। ঠিক তারপর মাকে বললাম যে মা আমি আর থাকবো না। তো যাই হোক, কোথায় যাব কোথায় যাব আমি জানি না যে কোথায় যাব। আগের যে গুরুদেব, ওই গুরুদেবের নাম ছিল কালীপদ গোস্বামী, উনি ভালো বক্তা ছিলেন। তো উনি একদিন আসলে আমি বলছি, গুরুদেব আমার তো এই সংসারে থাকতে ইচ্ছা হয় না, আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো জ্ঞান পর্যন্ত নেই নাই, শুধু ওই যে স্বপ্নটা দেখেছি। তো গুরুদেব উনি বলছিলেন যে তুমি যদি যাও তাহলে একমাত্র ইস্কনে যেতে পারো। ইস্কন কোথায়? মায়াপুরদের হেডকোয়ার্টার, ওখানে তুমি যোগ দেবে। আরে তখন তো ইন্ডিয়া যেতাম সাইকেল চালিয়ে, বহুবার গিয়েছে সাইকেল চালিয়ে। হরিদাস ঠাকুরের যেখানে জন্মস্থান, ও আপনারা হয়তো অনেকে গিয়েছেন কেড়াগাছি, ওখান দিয়ে আমরা সাইকেল চালিয়ে যেতাম। তো ঠিক কি হয়েছে, আমি পরশুদিন চলে যাব, আর আজকে কি করেছি, আমি ঘুরতে ঘুরতে গিয়েছি আমার কয়েকটা আত্মীয়র বাড়ি, ঘুরবো, বেরিয়ে তারপর চলে যাবো, আর তো আসবো না, এরকম চিন্তা। তো ওখানে আমি ইস্কন ভক্ত কেমন তা আমি কোনো কিছুই কিন্তু জানি না। তো গোপীনাথপুর একটা গ্রাম আছে আমাদের সাতক্ষীরা থেকে একটু দূরে, ওই গ্রামে গিয়েছি। তো রাস্তায় এসে দুপুরের পরে বিকালে রাস্তায় এসে দাঁড়িয়েছে, আমার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওরা দেখি শিক্ষার্থী লোক। তা আমি কোনো এমনি নাম জানি ওনাকে, আমি বলছি দাদা কালকে না আমি ইস্কনে চলে যাবো। বুঝলি, কোন ইস্কনে যাবেন আপনি? আমি বলছি আমার গুরুদেব বলেছেন আমি মায়াপুর চলে যাবো। বলছে মায়াপুর কেন যাবেন, আমার বাংলাদেশে তো অনেক ইস্কন মন্দির আছে। ভাই আমি তখন বলছি বাংলাদেশে আবার ইস্কন মন্দির আছে, এটা তো আমি জানি না। হ্যাঁ, আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে কোনো ইস্কন মন্দির আছে। উনি বলছে আরে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, এই দেশে অনেক মন্দির আছে এখানে, তাহলে আপনি আমাকে পাঠান। বলছে কালকে আপনি আসবেন, আমি পাঠানোর ব্যবস্থা করবো। ঠিক পরের দিন আসলাম। এরা আসলে উনি আর একটা ভক্ত দিয়ে, আমার খুলনায় গুরু ভাই ছিল মুক্তি দাদা, ওনার কাছে পাঠিয়ে দিলেন। উনি এনে আমাকে নাইটে আমরা আসলাম, সকালে এসে ওয়ারি মন্দির প্রসাদ পেয়েছি, তারপর কুমিল্লা জয়েন করেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভক্তি জীবনে আসার। তো এই যে কেন বললাম যে গুরু মহারাজ যে অন্তর্যামী, আমি অনেকগুলো প্রমাণ দেবো। দেখবেন আমরা তো বাইরের অনেক উদাহরণ জানি, এরকম 1-2 ঘন্টা মনে হয় প্রত্যেক ভক্তরা বলতে পারে, বাইরে কত উদাহরণ আমরা শুনেছি, তাই না? কিন্তু নিজের জীবনে অনেক ভক্তের অনেক উপমা আছে। তার আগে আমরা একটু বিশ্লেষণ করি যে আপনারা বলুন প্রথম বিদেশে কে প্রচার করেছে? মহাপ্রভুর নাম ছিল প্রভুপাদ, তাই কিনা? আর প্রভুপাদ প্রথম কাদেরকে পাঠিয়েছিল ভারতবর্ষে প্রচার করার জন্য? বিদেশি কাদেরকে? কে কে জানেন কেউ? প্রভুপাদ প্রথম বিদেশি কাদেরকে পাঠিয়েছিল ভারতবর্ষে? 2 জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন প্রভুপাদ। তিনি হচ্ছেন 1968 সালে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন ভক্ত হয়েছিল, মানে পুরো একদিনে মাথা মুন্ডন করে পুরো ইস্কনে জয়েন করার পরে গুরু মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 2 বছর উনি একটা মন্দিরের প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছিল। মানে গুরু মহারাজের ওনার যে অ্যাক্টিভিটি সবকিছু দেখার পরে প্রভুপাদ এত খুশি হয়েছিল, তাকে সঙ্গে সঙ্গে একটা মন্দিরের দায়িত্ব দিয়েছিল। 2 বছর পর অচ্যুতানন্দ একজন ভক্ত ছিল, প্রভুপাদের শিষ্য অচ্যুতানন্দ, এবং আমাদের ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের 2 জনকে পাঠিয়েছিল কোথায়? মাধব মহারাজ নামক একজন ভক্ত ছিল প্রভুপাদের শিষ্য, কলকাতায় একটা ছোট মন্দির গৌরী মঠে এখনো আছে সেটা। সেই গৌরী মঠে ওখানে পাঠিয়েছিল, ফোন করে দিয়েছিল যে আমার 2 জন শিষ্য যাচ্ছে, তাদেরকে তুমি একটু দেখে রেখো। সেই অচ্যুতানন্দ এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজ ওখানে আসলেন। এসে কি করত, তখন এই যে বিদেশিদের সাহেব বলতো, বুঝছে 2 জন সাহেব আসছে, আর ওনারা তো ইয়ং বয়স, প্রত্যেক দিন কি করত, পুরা নগর কীর্তন করতো 2 জন। আর মানুষ ওই যে বিদেশি থেকে হুমড়ি গিয়ে পড়তো শুধু দেখার জন্য। এইভাবে ঠিক কিছুদিন যখন চলছে, আর প্রভুপাদ ওনার একজন বোন ছিল, প্রভুপাদ একজন বোন ছিল, উনি ছিল পুরা শুদ্ধ ভক্ত। ওই বোনকে ফোন করে, বোনকে একটা চিঠি লিখে প্রভুপাদ জানিয়েছিল আমার 2 জন শিষ্য কলকাতায় পাঠিয়েছি, মাঝে মাঝে তুমি কি করবে, সুন্দর সুন্দর রান্না করে ওদেরকে খাওয়াবে। যেহেতু প্রভুপাদের বোন, তাই সবাই পিসিমা বলে ডাকতো, আর সেই পিসিমা সারা পৃথিবীর লোক ওই পিসিমাকে চিনত। গুরু মহারাজকে এবং ওই যে অচ্যুতানন্দকে মাঝে মাঝে রান্না করে ওনার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিতেন। একদিন কি হয়েছে, যে গৌরী মঠে আছে, এখানে গৌরী মঠের কোনো ভক্ত থাকলে আমি আশা করি আপনার মাইন্ডে নেবেন না, তখন কি ঘটেছিল সেটা আমি বলছি। তো কি হয়েছিল, যে কিছুদিনের পর ওই যে অচ্যুতানন্দ, ওকে কি করছে, একজন ভক্ত, ওই মঠের একজন ভক্ত বলছে, এই তোমরা কি বোকা, তোমার প্রভুপাদ তোমাদের গুরুদেব কোথা থেকে এই ভক্ত হয়েছে? আরে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে ভক্ত হয়েছে, উনি হচ্ছে আসল গুরু। এই উনি কিসের গুরু?
উনি কোনো গুরু নন। গুরু হলে হবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার পুরা মগজটা হয়ে গেল, উনি তো ব্যাস। কিন্তু আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেটা কিছুই জানেন না, ওনাকে শুধু, কারণ ওরা বুঝতে পেরেছিল এনাকে বললে বিপদ আছে, তাই অচ্যুতানন্দকে ব্যাচ কনভার্ট করে ফেলেছে পুরা। ওনার আর একটা ভাই ছিল, তার নাম ছিল প্রেমানন্দ। আরে এইটা একটু সাউন্ড কম করলে তাই এত ডিস্টার্ব হয়। প্রেমানন্দ নাম ছিল। তো সেই প্রেমানন্দ কি করছে, এই যে অচ্যুতানন্দ, উনি একটা চিঠি লিখছে প্রেমানন্দের কাছে, এই আমি ভালোভাবে সব জেনে গেছি, এই প্রভুপাদ কিন্তু আমাদের গুরু হতেই পারে না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে আমাদের গুরুদেব। আর এই কথা যখন ওখানে গিয়েছে, উনি তো প্রভুপাদের সঙ্গে ওখানে আছে, ওই কথা ওখানে রটে গেছে। আর প্রভুপাদ কি করছে তখন, চিন্তা করছে সর্বনাশ, এখন কি হলো। প্রভুপাদ ওখান থেকে গুরু মহারাজকে পুরা একদম ওখান থেকে জানিয়ে দিলেন, তখন টেলিফোন ছিল, টেলিফোনে জানিয়ে দিলেন যে জয় পতাকা আমি খুব তাড়াতাড়ি কলকাতা আসবো, দেখো আমি খুব তাড়াতাড়ি কলকাতা আসবো, তুমি তার আগে কি করবে, একটা বাড়ি ভাড়া করো। প্রভুপাদ কিন্তু পুরো সিদ্ধান্ত নিলেন, এই প্রথম কিন্তু বীজ বপন দেখুন এই ভারতবর্ষে কিভাবে হচ্ছে। দুইজন বিদেশি শিষ্য পাঠিয়ে দিলেন, তার ভিতরে আমাদের গুরু মহারাজ একজন, বলতে তুমি একটা বাড়ি ভাড়া করো ওখানে সুন্দর দেখে, এই যে আজকে যে 3C আলবার্ট রোড যেটা মিন্টু পার্কের পাশে, ওই বাড়িটা গুরু মহারাজ খুঁজে খুঁজে, এবং প্রভুপাদের কিছু পরিচিত, যেহেতু উনি কলকাতার ছেলে, কিছু পরিচিত লোককে ফোন করে দিয়েছিল ওদেরকে একটু হেল্প করে, টাকা পয়সা দিয়ে হলো হেল্প করবে। আর খুঁজে খুঁজে এই বাড়িটা ওনারা গুরু মহারাজ ওখানে ভাড়া নিয়েছিল। কিছুদিন পর ঠিক প্রভুপাদ যখন ল্যান্ড করলেন কলকাতায়, তার আগে মাধব মহারাজ, উনি কিন্তু প্রভুপাদের সিনিয়র ছিলেন, মাধব মহারাজ বলছে যে আমি যাব ভক্তি বেদান্ত স্বামীকে রিসিভ করার জন্য। ওনার একজন অধস্থান সে বলছে, এই আপনি কেন যাবেন, জানেন না ওনার থেকে আপনি সিনিয়র, আপনি কিভাবে ওনাকে রিসিভ করতে যান, বন্ধ করেন ওটা, আমি যাব। কিংবা আর একজনকে পাঠিয়ে দিলেন, ওনাকে যেতে দিলেন না। প্রভুপাদ নেমেই শুধু দেখছে এরকম এরকম করছে, তার মানে আমাকে কে কে নিতে আসছে, ওনার কোনো গুরু ভাই আসছে কিনা, না ওনার কোনো গুরু ভাই যায় না সেদিন। তাই উনি যে ভক্তটা ওখান থেকে এসেছিল, আসলে প্রভুপাদ একবার বলছে, গুরু মহারাজ সবাই বলছে টাকা আমি কোথায় থাকবো, কোথায় যাব, সঙ্গে সঙ্গে ওই মঠের ভক্ত বলছে যে স্বামীজি আপনি আমাদের মঠে যাবেন, ওখানে মাধব মহারাজ বসে আছে আপনার জন্য অপেক্ষা করছে। জয় পতাকা তোমাকে যে বলেছিলাম যে বাড়ি ভাড়া করে, তুমি কি করেছো? হ্যাঁ গুরু মহারাজ করেছি তো, সেখানে আমি থাকতে পারবো? হ্যাঁ পারবেন তো, সব ব্যবস্থা আমরা করেছি, চলো। আর কোনো কথা বললেন না, সরাসরি ওখানে চলে গেলেন। এই যে 3C আলবার্ট রোড ওখানে চলে গেলেন। কিন্তু প্রভুপাদকে প্রসাদটা দিয়ে রাতে যখন ঘুমিয়ে গেছে গুরু মহারাজ, প্রায় বেশ মাঝরাতের একটু আগে 10-11টা হয়তো বাজবে, হঠাৎ প্রভুপাদ দেখে চিৎকার দিয়ে কথা বলছে, একজনকে খুব বকাবকি করছে। গুরু মহারাজ বলছে, আরে এত রাতে কে বকাবকি করছে, প্রভুপাদ কেন বকাবকি করছে, যেই দেখছে সেই অচ্যুতানন্দ। তুমি জানো যদি কোন রকম মানে সিদ্ধান্ত নিতে হয় গুরুদেবকে আগে জানাতে হবে, কে তোমাকে সাহস দিয়েছে? প্রভুপাদ মানে এমন রেগে গেছে। তো যাই হোক, তারপরের কথাগুলো আর বলার দরকার নাই, আপনারা বুঝে নেন। এইভাবে তখন কি হলো, কিছুদিন পর প্রভুপাদ গুরু মহারাজকে নিয়ে মায়াপুর গেলেন। মায়াপুর আপনারা জানেন যখন একটা কুড়িঘর করা হয়েছিল, এখন যেটা ভজন কুটির, কুড়িঘর করে ওখানে সাপ ব্যাং আর শিয়াল ছাড়ার কিছু নাই, আর উপরে কিছু ঘুঘু, এখনো দেখবেন কত ঘুঘু মায়াপুর। এই ছিল তখন ওই মায়াপুর, আর কিছুই ছিল না। 150 টাকা বিঘা ছিল তখন জমি। প্রভুপাদ এখন যে মন্দিরটা হয়েছে 9 বিঘা জমি কিনেছিল, কিন্তু প্রভুপাদের কাছ থেকে 600 টাকা করে নেওয়া হয়েছিল বিঘা, 600 টাকা করে 9 বিঘা জমি কিনেছিল। তো প্রভুপাদ বলছে যে আমি এখানেই ইস্কনের হেড অফিস করবো এখানে, জয় পতাকা তুমি সবাইকে বলে দাও। তখন অনেক ভক্ত বিদেশ থেকে আসছে, আসলে ভারত বাংলার কেউ তখন জয়েন করতো না, বেশিরভাগ কেউ যেত না। এই জন্য ছিল ভক্তিচারু গুরু মহারাজ যখন জয়েন করেছিল, ওনাকে যে যত্ন করে, আরে বাবা এরকম একটা শিক্ষিত বাংলার ছেলে আমাদের খুব দরকার, খুব যত্ন করে, কিন্তু ওনাকে খুব যত্ন করা হতো। তো যখন এইভাবে বললো যে জয় পতাকা তুমি সবাইকে ঘোষণা করে দাও এখানে আমার সেন্টার হবে, এবার কিছুদিন পরে আলোচনা করছে সবাই, বলছে আরে এখানে কখনো সেন্টার হয় নাকি, বিদেশি ভক্তরা আসছে, আরে এয়ারপোর্ট থেকে তো আসাই যায় না, সারাদিন লাগে, কি বলছে প্রভুপাদের কি মাথা নষ্ট হয়েছে নাকি, এটা আমাদের পছন্দ হয় না। গুরু মহারাজকে সবাই বললো যে তুমি যাও, যাই বলো যেটা চেঞ্জ করো।
তো এক প্রকার যে শান্তিপুর কিন্তু গিয়েছিল প্রভুপাদ একবার, এর আগে এই সেন্টার করার আগে শান্তিপুর গিয়েছিল, অদ্বৈত ঠাকুর যেখানে আবির্ভাব, মানে যেখানে ভজন কুটির, ওখানে দেখবেন যে বড় একটা ফাঁকা জায়গা আছে, বড় মানে কত বেশি বড় হবে না, ওখানে প্রভুপাদ প্রথমে চিন্তা করছিল এখানে আমি সেন্টার করবো, বলছে না এটুকু জায়গায় তো হবে না আমার, ওটা বাদ দিয়েছিল। এখন এখানে জয় পতাকা মহারাজকে মানে গুরু মহারাজকে সবাই বুঝিয়ে বলছে তোমার প্রভুপাদকে একটু বলো যে জায়গা যেন চেঞ্জ করে। গুরু মহারাজ এসে বলছে প্রভুপাদ আপনার এই কথা কেউ কেয়ার করছে না যে এখানে সেন্টার হবে। প্রভুপাদ বলে কেউ কেয়ার করুক না করুক আমি করি, আর কোনো কথা নেই। গুরু মহারাজ প্রণাম করে চলে গেছে, কেউ কেয়ার করুক না করুক আমি করি। ব্যাস প্রভুপাদ একদম জোরালো কণ্ঠে বলে দিলেন। আর গুরু মহারাজকে ওই সময় কিন্তু প্রভুপাদ বলেছিল তোমাকে আমি ভগবানের রাজ্য দিলাম। একদিন প্রভুপাদ ওখানে বসে কি করছে, এরকম প্ল্যান করছে, এখানে না বিরাট বড় মন্দির, অদ্ভুত মন্দির হবে, এখানে বৈদিক নগরী হবে, হাজার হাজার ভক্ত আসবে, একসময় লক্ষাধিক ভক্ত আসবে, গৌর পূর্ণিমায় মানুষ এখানে দাঁড়ানোর জায়গা পাবে না, এরকম একা বলছে। হঠাৎ একজন প্রভুপাদের শিষ্য বলছে যে গুরু মহারাজ আপনি কি স্বপ্নের কথা বলছেন, আপনি কি স্বপ্ন, আসলে তাই, তখন তো সাপ ব্যাং ছাড়া কিছু নাই, আপনি কি স্বপ্নের কথা বলছেন। একজন প্রভুপাদ তখন বলছে এই তুমি জানো এখানে আমি এটা বলছি সেটা হবে, কিভাবে হবে, কারণ তখন টাকা ছিল না, কোথা থেকে বৈদিক ইয়ে হবে, এখানে বৈদিক নগর কিভাবে হবে, তখন টাকাই ছিল না। প্রভুপাদ কি বলেছিলেন, প্রভুপাদ বলছে যে এখানে আমি মাধবকে বসিয়ে দিয়ে যাব, লক্ষ্মীপতি মাধবকে। লক্ষ্মীপতি মাধব মানে যে লক্ষ্মী দেবীর সমস্ত ধরনের সম্পদের মালিক, সেই মালিককে আমি বসিয়ে দিয়ে যাবো এখানে, কখনো টাকার অভাব হবে না। তাই লক্ষ্মীপতি, তাই হচ্ছে রাধা মাধব কিন্তু ওখানে। কি আসলে প্রকৃতপক্ষে উচিত ছিল যে আগে মহাপ্রভুর ওখানে বিগ্রহ বসানো, তাই না, কিন্তু না, প্রভুপাদ অবশ্যই প্রভুপাদ ভজন কুটির মহাপ্রভু আগে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু, কিন্তু রাধা মাধব ওখানে বসিয়েছিলেন। প্রভুপাদ নিজে বলেছিলেন। ঠিক একদিন হঠাৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বলছে যে দেখো জয় পতাকা, আমি না সব শহরে শহরে প্রচার করেছি, তোমাকে দায়িত্ব দিলাম তুমি গ্রামে কিভাবে প্রচার হয় সেইটা দেখো। তারপর ভক্তি বিনোদ ঠাকুরের একটা গ্রন্থ নামট্য, কি জানো, কি কল্পটবি নাকি বদরুম কল্পটবি, এই গ্রন্থটা যখন গুরু মহারাজ পড়েছে বলছে আরে এই যে নামট্য যদি করি তাহলে তো গ্রামে প্রচার হবে। এইবার গুরু মহারাজ যখন সবাইকে বলছে, তখন কিন্তু অনেক ভক্ত এখানে যোগ হয়েছে, এই সবাই নামট্য প্রচার করতে হবে গ্রামে গ্রামে। তখন ওই শহর কেন্দ্রিক ছিল, শহরের লোক কিছু টাকা পয়সা দিত, এরকম প্রচার ছিল। তো কিছুদিন পর গুরু মহারাজকে কয়েকজন এসে বলছে যে আপনার এই কথা কেউ কেয়ার করছে না, নামট্য করার। গুরু মহারাজ বলছে কেউ কেয়ার করুক আর না করুক আমি করি, নামট্য হবেই। এই প্রভুপাদের সেই কথাটা বলেছিল, কেউ কেয়ার করুক আর না করুক এই নামট্য হবে, আমি সেটা কেয়ার করি। আর আজকে সারা পৃথিবীতে সেই নামট্য প্রচার হচ্ছে, তাই না। তো গুরু মহারাজের এটা আমরা অল্প করে এইভাবে আমরা জীবনীটা দেখলাম। তো আমাদের জীবনে কত ঘটনা আছে এরকম অলৌকিক, যে গুরু মহারাজ সাধারণ নয়। আমার সময় তো কম দিল, আমার একটা খুব ইচ্ছা ছিল যে আজকে আমাদের সব থেকে একটা বিপজ্জনক জায়গা আমরা একটা আছি, একটা কথা, এক কথাটা কি আমি একটু পরে বলবো, তার আগে বলে নিই। আমাদের একজন মহারাজ শিখিয়েছিলেন, বাবা মা অনেকে জব করছেন, এখন জব করতে না, একটু শুনুন, এখন জব নয়, আমি দেখছি কয়েকজন জব করছে। তো মহারাজ উদাহরণ দিয়েছিল, আমি একটা জন্তু, একটা প্রাণীর নাম বলছি, সেই প্রাণীর 4টা পা আছে, 2টা শিং আছে, 2টা কান আছে, লেজ নাড়ে আর ভ্যাভ্যা করে, কিন্তু নাম বলবো না, আপনারা বুঝে নেন কেন বললাম। এমন একটা সোসাইটি আছে যে সোসাইটি থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে ইসকনে কোনো গুরু পরম্পরা নাই। শুনেছেন আপনারা, কয়জন শুনেছেন? 8 জন। ইসকনে গুরু পরম্পরা নাই। আপনারা এতগুলো লোক, যেখানে গুরু মহারাজের প্রায় 60,000 শিষ্য হতে গেল, আর আজকে যদি এরকম একটা অপবাদ দেয়, প্রত্যেকের উত্তরটা জানা উচিত কিনা, প্রত্যেকের শেখা উচিত কিনা? উচিত না? অবশ্যই উচিত। বহুবার আমি ফেস করেছি এটা। এই জন্য প্রত্যেক গুরু ভাইদের, গুরু বন্ধের, ইসকনের যারা ভক্ত তাদেরকে জানা দরকার এই উত্তরটা, কিন্তু জানি না, সময় আমার কম। তো আমি কয়েকটা গুরু মহারাজের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। গুরু মহারাজ কয়েকটা বাক্য আমাকে বলেছিল, যখন ওইখানে 4 নম্বরে, আগে কিন্তু এত ভক্ত হতো না। গুরু মহারাজকে এখন যেমন একদম পুরা গার্ড দিয়ে নিয়ে যেতে হয়, মানে চরণ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তখন তত ভক্ত ছিল না। ওখানে একদিন প্রসাদ পাচ্ছে গুরু মহারাজ, দেখেন কি কি শিক্ষা দিয়ে, আমরা তো অত সুযোগ পাই নাই। আমি আনার খাচ্ছি গুরু মহারাজের সঙ্গে, আনার খাওয়ার পরে যে বিচি সিটি থাকে না, যেটা বিচি, ওইটা এরকম ফেলে দিয়েছি,
সঙ্গে এই তুমি ফেলছো কেন, এটা খাও, এটা খেতে হয় জানো তুমি, এটা খাও। আর বলছে তুমি প্রত্যেক দিন খাওয়ার সময় 2টা করে কাঁচামরিচ খাবে। আমাকে বললেন একদিন, আমি চারুবাবুকে বলছি, আমাদের তখন কোনো গাড়ি ছিল না, চারুবাবুকে বলছি কি প্রভু আমি একটা বাইক কিনবো। হ্যাঁ, বাইক কিনলে তখন তো নিজেদের গাড়ি নিয়ে যাতায়াত খুব সমস্যা, তো তখন গুরু মহারাজ ছিল মন্দিরে। চারুবাবু বলছে চলো তাহলে গুরু মহারাজের কাছে শুনি। যেই গিয়েছি, চারুবাবু বলছে যে এই দেখো গুরু মহারাজ এই নিধিকৃষ্ণ একটা বাইক কিনতে চায়, খবরদার তুমি কিন্তু এই ঢাকা শহরে কখনো বাইক চালাবে না, যদি পারো প্রাইভেট চলবে, ঢাকা শহরে কখনো তুমি বাইক চলবে না, কিনবে না। একেবারে গুরু বাক্য তো গুরু বাক্য। কারণ কি গুরু মহারাজ এরকম কতকগুলো অনেক প্রমাণ আছে যে নিষেধ করছে, আর সেটা পুরা ফলে গেছে। বহু কিন্তু এরকম উদাহরণ আছে। আমি কখন আর বাইক ছুঁই নাই সেই অবধি। গুরু মহারাজ খুব রসিক ছিল কিন্তু মাঝে মাঝে। একদিন গুরু মহারাজ এরকম খাওয়ার পরে এরকম বসে আছে, কথা বলছে, আর আমি কি করছি মোবাইল, আমার ক্যামেরাটা এরকম ধরে আছে অনেকক্ষণ। গুরু মহারাজ একটা ভালো সিন আসলে তখন তুলবো, অনেকক্ষণ ধরে আছি তো শুধু দেখে আছি যে কখন একটা ভালো সিন আসবে। হঠাৎ এরকম করে উঠছে, আমার তো ক্যামেরা পুরা পড়ে গেছে, একাতে ধরে ফেলছে। পারলে না তো, গুরু মহারাজ বলছে পারলে না তো, তার মানে গুরু মহারাজ বুঝছে যে তুমি এতক্ষণ যে আমার ছবি তুলবে তুমি তো পারলে না। বলছে পারলে না তো, এত সুন্দর করে বললো, মানে এইরকম একটা সিন কেন তুমি তুলতে পারলে না, তুমি তো এতক্ষণ বসে আছো। হ্যাঁ, তো আমি আসলে সেটা ফেল করেছিলাম, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই। তো যখন 2008-এ গুরু মহারাজ বাংলাদেশে ছাপারি প্রোগ্রাম করেছিল, আপনারা অনেকে হয়তো জানেন আগে যারা ভক্ত। তো আমি তখন তীর্থ ভ্রমণ ট্যুর করে কেবল স্বামীবাগে আসছি, আর সেই গুরু মহারাজের ছাপারি প্রোগ্রাম কুমিল্লায় গিয়েছি। কুমিল্লায় তখন আমি সঙ্গে সঙ্গে কি করেছি, সেই দিন স্নান টান করে বিকালে চলে গেছি কুমিল্লায়। যে দেখি ওখানে পুরা প্রোগ্রাম শেষ, গুরু মহারাজ পুরা বহর নিয়ে, শ্যামলী পরিবহনের অনেকগুলো গাড়ি ছিল, অনেকগুলো প্রাইভেট, অনেকগুলো মোটরসাইকেল ছিল, পুরা একদম মানুষ আর মানুষ এইভাবে যেত। আর গুরু মহারাজকে তখন মানে এরকম সবাই হাত দিয়ে শিকল দিয়ে এইভাবে হাত শিকল করে করে ওনাকে নিয়ে যেতে হতো, মানে সবাই হুমড়ি গিয়ে পড়তো শুধু চরণ ধরার জন্য। তো যখন এইভাবে উনি চিটাগাং চলে যাবেন, তো আমি বলছি তাহলে আমিও যাব। আমি একটা গাড়িতে উঠলাম, ঠিক যেখানে সীতাকুণ্ড ওখানে ওখানকার নামহট্ট ভক্তরা একটা বড় স্টেজ করছে, গুরু মহারাজ আধা ঘন্টা মানে লেকচার দিবেন, চলে যাবেন। তো গুরু মহারাজ লেকচার দিতে, আর এত লোক দূর থেকে শুধু গুরু মহারাজকে একটু দেখা যাচ্ছে। ওখানে আমি এত দূরে দাঁড়িয়ে শুধু আমি একটা প্রণাম করে বলছি, গুরু মহারাজ আমি 1 মাস তীর্থ ভ্রমণ করে আসলাম, তোমার পাশে একটু যেতেই পারছি না, তোমার চরণ একটু টাচ করতে পারলাম না, তোমার কৃপা আমি একটু নিতে পারলাম না, শুধু মনে মনে এটা বলছি। তো কি হলো, যখন আধা ঘন্টা পর লেকচার দিয়ে উনি নামলেন, আমি যে গাড়িতে শ্যামলী পরিবহনে আমার ডাইন পাটা এরকম দিয়ে এখানে পিছনে আমি এইভাবে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি, আর দেখছি গুরু মহারাজকে এখান থেকে আমাদের যে মেন ওই আমাদের মন্দিরের অফিসটা, ওখানে গুরু মহারাজের প্রাইভেট ওখানে দাঁড়িয়ে আছে। পুরো আমি এইভাবে দেখছি যে গুরু মহারাজ কিভাবে হাতের শিকল দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে, মানে লোক ঠেকানো যাচ্ছে না, একবার এইভাবে নিয়ে যাচ্ছে। ঠিক গাড়িতে যখন উঠবে, দরজা খুলছে, হঠাৎ গুরু মহারাজ গাড়িতে না উঠে কি করলেন, আর আমি যেখানে দাঁড়িয়ে সেখানে তো কেউ নাই, সব লোক তো ওখানে। গুরু মহারাজ সরাসরি ওই গাড়ি থেকে পুরো ডাইরেক্ট আমার কাছে চলে আসলেন, কোনো কথা না, এসে আমার পিঠে দুটো থাবা দিয়ে বলতে তুমি ভালো আছো, তোমার ভজন সাধন ভালো হচ্ছে, ঠিক হচ্ছে তো, ভালোভাবে ভজন সাধন করো, এটুকু বলে উনি চলে গেলেন। আমার যখন গুরু মহারাজ এসে আমার থাবা দিয়েছে, আমি আসলে গুরুদেবের কি আমার চরণ ধরা উচিত কিনা, প্রণাম করা উচিত ছিল কিনা, আমি একটু আগে চিন্তা করছিলাম যে আমি একটু প্রণামও করতে পারলাম না, মানে আমি ভুলে গেছি যে গুরু মহারাজ, আমি তো একটু আগে বললাম গুরু মহারাজ কিভাবে বুঝলো যেটা আমি গুরু মহারাজ চরণ ধরতে পারি না। আর আমার মানে চোখ দিয়ে জল পড়ছে, আমি কান্না করতে যে গুরু মহারাজের প্রণামই করি না। গুরু মহারাজ এটা বলে সরদা আবার ওখানে চলে গেলেন, আর সব ভক্তরা কি রে গুরু মহারাজ নিয়ে জানা যাচ্ছে না গার্ড দিয়ে, আর হঠাৎ শুধু একদম আমার এখানে আসলেন, দুটা এরকম ছাপা দিয়ে ওই কথাটা বলে আবার চলে গেলেন গাড়িতে উঠে। আমি তো বলছি আরে আমি তো গুরুদেবকে প্রণামই করি নাই, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে প্রণাম করছিলাম। গুরু মহারাজ জানে কিনা মনের কথা, উনি অন্তর্যামী। কি প্রমাণ, আমাদের রমানুগোপ নামক একজন ভক্ত ছিল, আমাদের খুলনার ভিতরে পড়ে, ঠিক জগৎগুরু বাবু, সুবিনেতা বাবু, আমরা কিন্তু এক জায়গার সবাই, ওখানে ওনার জন্মস্থান। তো ও ছিল একটু অশিক্ষিত, মানে বেশ শিক্ষিত নাই, 7-8 পর্যন্ত পড়তে। ও তখন আমাদের রূপ সনাতন মন্দিরে, একদম বাস্তব, আমি এগুলো জানি, আমি সব বাস্তব কথাগুলো বলছি আজকে, কোনো বাইরের অন্যকে শোনা সেটাও না। তো কি হয়েছে, সেই সময় দীক্ষার জন্য সব পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ওর পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু ওর এত শক্তি ছিল, প্রচুর কর্ম করতো,
মানে সেবা করতো মন্দিরে। কিন্তু ওর যে একটু রাগ বেশি আর শিক্ষা কম, এই জন্য ভাবছে যে ওকে দীক্ষা দিলে না জানি সেটা থাকবে কিনা, ভক্তি জীবনে থাকবে কিনা। এই জন্য ওর পরীক্ষাও নিল না, ওর দীক্ষা হবে না, ডাইরেক্ট ঘোষণা হয়ে গেল। তখন গুরু মহারাজকে নেওয়ার জন্য কিন্তু পুরা রাস্তা পাকা হয় নাই, ঠিক আধা কিলোমিটার আগ পর্যন্ত পাকা রাস্তা আসছে ওখানে আমাদের রূপসনাতন মন্দিরের, আধা কিলোমিটার পুরা কাঁচা। আর কাঁচা রাস্তা মানে কি এত কাদা হয়েছে, আর একটা ভ্যান দুইজনে ঠেলে নিয়ে আসা হয়েছিল গুরু মহারাজকে ওখানোর জন্য। গুরু মহারাজ ওখানে বসবে আর সবাই কাদা দিয়ে হেঁটে যাবে, গুরু মহারাজকে ভ্যানে নিয়ে যাওয়া হবে। আর ওই যে রমানুগোপ ওর দীক্ষার আগে ও কি করছে, ওর শক্তি বেশি, ওকে দিয়েছে ভ্যান ঠেলার দায়িত্ব, আর একটা ছেলে ওই হ্যান্ডেল ধরে থাকবে আর ওর পিছন দিক দিয়ে ঠেলবে শুধু। ভ্যানটা আনা হলো, ভ্যান এনে ঠিক ওখানে রাখা হলো। আর ওই ছেলে কি করছো, বেশ দূরে 10-20 হাত দূরে ওখানে তো গুরু মহারাজ কিন্তু ওদিক থেকে আসছে গাড়িতে নেমে, আর ও ওখানে হাউমা করে শুধু কান্না করছে, আমার দীক্ষা হলো না। মানে এমন জোরে কান্না করছে, বয়স বেশি না যে আমার দীক্ষা হলো না, এমন জোরে জোরে কান্না করছে। আর গুরু মহারাজ ওখানে ভ্যানের ওখানে আসলেন, আমাকে কে কে নিবে, কেউ কেউ তো লাভ দিয়ে পড়ছে, গুরু মহারাজ আমি নেবো না, তোমরা কেউ নেবে না, তোমরা কেউ নেবে না আমাকে। কে নিয়ে আসছে ভ্যানটা, ওই যে ছেলেটা, আরেকটা ছেলে, ও বলছে গুরু মহারাজ আমি, আর ওই ও নিয়ে আসছে, রুমন নাকি নাম ছিল। তো বলছে আসো, তুমি আমাকে নেবে না, আমাকে নিয়ে যাবে না। গুরু মহারাজ এরকম বলছে, তুমি আমাকে নেবে না। তো ও আরো জোরে কান্না করছে, আরে গুরু, মানে ও দীক্ষা দিচ্ছে না, ও যেই গুরু মহারাজ বলছে আমাকে নেবে না, আসো তুমি, তুমি তো নিয়ে যাবে আমাকে। আর ও আরো জোরে কান্না করছে, যখন কান্না করছে আসছে না, আরে বোকা, আমি তো তোমাকে দীক্ষা দেবো, কে বলেছে তোমাকে দীক্ষা দেবো না? গুরু মহারাজ ডাইরেক্ট বলে দিল, কেউ বলে নাই যে কেন কান্না করছে, আসলে কেউ জানে, সবাই তো গুরু মহারাজকে নিয়ে ব্যস্ত। আর কে নিয়ে আসছে ভ্যান জানেও না, কে গুরু মহারাজ বলছে কে কে নিয়ে আসছে ভ্যানটা, বলছে আমি আর ওই আমরা দুজন নিয়ে আসছি। তখন বলছে তুমি আসো, তোমাকে তো দীক্ষা দেবো। কে বলছে তোমাকে দীক্ষা দেবো না? আর এই কথা যখন বলছে, দৌড়িয়ে এসে গুরু মহারাজ চরণ ধরে সঙ্গে সঙ্গে নিয়ে গেল, এবং যেই বলছে ওর দীক্ষার সমস্ত ব্যবস্থা করো, কোনো পরীক্ষা লাগবে না, ওকে আমি দীক্ষা দেবো। সেদিন দীক্ষা দিবি সে আজকে। আর তার এত গুণ, এত সুন্দর পূজারী, এবং সে মন্ত্র বলতে পারে, আর সুন্দর বিগ্রহ তৈরি করতে পারে। ও আগে কাঠের কাজ করতে, বিগ্রহ তৈরি করতে পারে, এখন সে আছে বিদেশ সেখানে। তো যাই হোক, এটা হচ্ছে বৃন্দাবনে আছে, সব কথা সবসময় বলা একটু মুশকিল। তো এরকম এই রূপ সনাতন মন্দিরে একদিন গুরু মহারাজ দেখেন কেমন অন্তর্জাতি, সেগুলো অন্তর্জামী, আমি সেগুলো উদাহরণটা দিচ্ছি। একদিন এরকম গুরু মহারাজ তখন তো পুরা সুস্থ, দেখবেন ওই রূপ সনাতন ওখানে এরকম পাকা ঢালাই করে চেয়ার তৈরি করা আছে, এরকম লম্বা বেঞ্চ, এরকম বেঞ্চ মতো করা আছে। ঠিক সকালবেলা মঙ্গল আরতি করে সবাই জপ করছি, আর গুরু মহারাজ চারুবাবু, গুরু মহারাজ বাম সাইডে এরকম ধরেন এই চেয়ার, গুরু মহারাজ বাম সাইডে এই ধারে চারুবাবু বসে আছে, আর পিছনে 10-15 হাত দূরে একজন গৃহস্থ ভক্ত, আমি জানি না, বলছে আমাকে এসে বলছে, প্রভু আমি না 3-4 বছর আগে দীক্ষা নিয়েছি, কিন্তু গুরু মহারাজের হাজার হাজার ভক্ত, হাজার হাজার শিষ্য, উনি কি আমার নাম মনে রাখছে? আমার মনে হয় আমার নাম মনেই নেই, উনি আমাকে যে দীক্ষা দিয়েছে সেটাও মনে হয় উনি ভুলে গেছে, গ্রামের মানুষ। আমি তাই নাকি, চলো যাই, গুরু মহারাজকে সামনে যাই। তো কি করছি, আসলে তখন তো আমার মানে কম বয়স, গুরু মহারাজের সামনে যাইতে, আবার চারুবাবু বসে আছে সামনে, যাইতেই ভয় লাগছে। তা কি করছি, ওকে নিয়ে আসছি, নিয়ে আমি গুরু মহারাজ ওখানে যখন আসছি, ওনার বামাটা ধরে ফেলছি, ধরে গুরু মহারাজ এখানে, চারুবাবু এই সাইডে, আর আমি চারুবাবুর সরাসরি, আর গুরু মহারাজ সরাসরি যে ওই ওই ভক্ত গৃহস্থ। গুরু মহারাজকে চারুবাবু গল্প করছে, ঠিক কপ করে বামাতে ধরে ফেলছে, ধরে এক টান দিয়ে বলছে, ওর নাম ধরে, পুরা নাম ধরে ডাকলেন, পুরা নাম ধরে ডাকলেন, যে নামটা বলে বলছে তোমার জব ঠিক হচ্ছে, তুমি ভালো আছো, ভজন সাধন ঠিক হচ্ছে। আমি কি করছে, আমার ও তো হাউমা করে কান্না করছে, আর পিছন দিক থেকে মানে পিছনে আমার কান্না করতে করতে আমার চোখে জল ধরছে, কি ব্যাপার যে। আর আমি দেখেন মানে পুরো মানে সেই সিনটা মনে পড়ে, যে উনি এভাবে গুরু মহারাজ কিন্তু স্যার বসে দিব্যি গল্প করছে, কোনো আগে দেখে নাই, কিছুই নাই, কারণ আমি তো ডাইরেক্ট লক্ষ্য করে গেছি, দেখলাম সরাসরি মনে হচ্ছে একটু আগে ওখানে রাখা ছিল একজন ব্যক্তি, তাকে ধরছে, এক খপ করে হাতটা ধরলেন, ধরে এক কান্দিরের সামনে আনলেন, এনে বলছে, ওর নাম ধরে ডাকলেন। কি গুরু মহারাজকে পরীক্ষা দিল, গুরু মহারাজ সেই পরীক্ষায় কি ফেল করলো না উত্তীর্ণ হলো? কখনো ফেল করেন না। তাহলে আমরা যদি কেউ মনে করি যে গুরুদেব আমি কি করছি সেটা জানে না, সেটা জানবে কিনা, জানবে না, হ্যাঁ ওটা আমি কি শেষ,
আর এখনো তো আমার, আমি তো এখনো আমার কথাই বলতে পারলাম না। আমার জীবনের সব থেকে গুরু মহারাজের কৃপা, একটা সব থেকে অদ্ভুত কৃপা, যেটা শুনলে সবার ভালো লাগবে, যে গুরুদেব শুধু আমার পারমার্থিক হেল্প করে নাই। ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি ভৌতিক স্বপ্নে দেখতাম। এবং অনেক কবিরাজ, যেমন গ্রামে থাকলে অনেক কবিরাজ অনেক কিছু করে না, কোনো কিছুতে কাজ হতো না। কেমন, আমি পড়ালেখা করে ঘুমিয়েছি, দেখতাম একটা কালো কুৎসিত লোক এসে আমার গলাটা চেপে ধরত। আমি কোনোভাবে, কিন্তু পুরো স্মরণে আসতো, একটু আগে আমি এই চ্যাপ্টার পড়ছিলাম, অমুক দিন আমার পরীক্ষা, সব মনে পড়তো আমার, কিন্তু আমি কোনোভাবেই কথা বলতে পারতাম না, যেমন বোবাই ধরে অনেকরকম বলে। সারা জীবনে এটা, কিন্তু এইটা আমার জীবনের খুব বড় বিড়ম্বনা ছিল। যখন আমি মন্দিরে জয়েন করেছি, ঠিক কুমিল্লা মন্দিরে, তখন কি হবে, 6 মাস কি 7 মাস না, তারও পরে আমার তখন দীক্ষা হয়ে গেছে। একদিন এই যে মন্দিরে যখন জয়েন করেছি না, হরিনাম করছি, একদিনও দেখি না ওটা। একদিন কি হয়েছে, হঠাৎ আমি এই স্বপ্নটা দেখছি, কি যে শুয়ে, মানে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ সেই কালো ব্যক্তিটা এসে পুরো আমার গলার এরকম টুটি চেপে ধরছে। চেপে ধরলে আমি বলছি, দেখ তুই আমাকে ছেড়ে দে, পুরো আমি বলছি তুই আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু আমি হরিনাম করবো। বলছে বল, আমার কোনো যায় আসে না। পুরো এরকম কথা হচ্ছে, বলছে বল, আমার কোনো যায় আসে না। আর এই কথা যখন বলছে, আমি কি করছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বললাম, যে হরে কৃষ্ণ যেই বলছে, এই আর বলিস না আমি চলে যাচ্ছি। এখন সঙ্গে সঙ্গে বলছে, না আর বলিস না, আমি চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে চলে গেলেন। আমি যাক, অন্তত সঙ্গে সঙ্গে আমি জেগে গেছি। আমি যাক, একটা পথ পেয়েছি। এখন যদি আমাকে এরকম এই স্বপ্নটা যদি আমি দেখি, তাহলে আমি হরিনামটা করবো। কিন্তু কি হয়েছে, এখান থেকে প্রায় 1 বছর পর হঠাৎ আমি আবার এই স্বপ্নটা দেখি। দেখে কি হয়েছে, আমি ঠিক ওইভাবে যখন ধরলো, ওই যে আমি আগে জেনেছি যে এটা করতে হবে, আমি বলছি দেখ তুই যদি না যাবি, আমি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, পঞ্চতত্ত্ব বলবো। বলছে বল, আমার কোনো যায় আসে না। ঠিক ওই কথাটাই, বল, আমার কোনো যায় আসে না। ঠিক আমি পঞ্চতত্ত্ব বললাম, হরে কৃষ্ণ মহামন্ত্র বললাম, ও মা, ওদের কি যায় না? তখন আমি চিন্তা, হাই, এখন আমি কি করি? তখন আমি বলছি, দেখ এখন আমি আমার গুরুদেবের নাম বলবো। নমঃ যেই বলছে, সঙ্গে সঙ্গে বলছে, দেখ তোর গুরুদেব হচ্ছে জয় পতাকা স্বামী মহারাজ, উনি অনেক বড় বৈষ্ণব, কখনো তুই আর বলবি না ওই বৈষ্ণবকে, উনি অনেক পাওয়ারফুল বৈষ্ণব। আজকে চলে এসেছে, আমি আর জীবনেও আসবো না, আর কখনো আসে না। জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। তো সেই দিন থেকে আমি জেনেছি আসলে গুরুদেব কেমন, শুধু পারমার্থিক জীবনে নয়। ওইখানে বলেছিল, আমি কিন্তু বলি না, আমি বলছি শুধু বলেছিল আমি আমার গুরু মহারাজকে বলবো। সঙ্গে সঙ্গে ওই বলেছিল, তোর গুরুদেব হচ্ছে জয় পতাকা স্বামী, উনি অনেক বড় পাওয়ারফুল বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, খবরদার ওকে বলবি না। আমি চলে যাচ্ছি, আর জীবনে আসে না, আর কখনো আসে না। কি শুদ্ধ বৈষ্ণব কে বলে দিয়ে গেলেন আমাদেরকে? আমরা সবাই মুখে মুখে বলি, ডাইরেক্ট প্রমাণ দিয়ে দিলেন না, বাস্তব প্রমাণ। এখন আমি সেই স্বপ্নটা অদ্যবধি দেখি নাই। তাহলে গুরু মহারাজ আমাকে সশরীরে, গুরু মহারাজের নাম বলেছি শুধু, তাতেই যদি উদ্ধার করে যায়, তাই না? কৃষ্ণের যেমন নামে যার মধু ঝরে, রূপ না জানি কি মধু, সেই কৃষ্ণের, তাই না? যে নাম শুনলে যার চোখ দিয়ে জল আসে, আর ঠিক গুরু মহারাজের নাম শুনলে যদি ভৌতিক জীবনে তারা যদি পালিয়ে যায়, আর সেই গুরুদেবকে যদি প্রত্যহ আমরা পূজা করি, কি হবে আমার জীবনে, তাই কি না? এরকম আরো অনেক অনেক। এখানে কি বললাম, যে এই যে বলেছিল যে শুদ্ধ ভক্ত উনি একজন, তাই কিনা? এখন সব থেকে যে আমাদের বড় সমস্যা, যেটা 10-15 মিনিট সময় নেই, তাহলে শেষ হবে। 10 মিনিট। যে গুরু মহারাজ, এই কথা কিন্তু সবাই জানে, মোটামুটি বিশেষ করে ভারতবর্ষে যারা আছে বেশিরভাগ ভক্তরাই জানে, এই যে প্রথম মন্ত্র, প্রথম বাণ, যেটা দেখবেন আমাদের সনাতন ধর্ম থেকে অন্য ধর্ম, আমি নাম বলছি না, অন্য ধর্ম কেউ যখন ডাইভেট হয়, প্রথম যে তীরটা মারে, সেটা কি? প্রথম আপনারা জানেন যে আমাদের ধর্ম থেকে যখন ধর্মান্তরিত হয়, প্রথম গুলিটা কোনটা? প্রথম তীর হচ্ছে, তোর ধর্মে কোনো ভগবান নাই, প্রথম তীর মারবে। যে কালী ভগবান, শিব ভগবান, দুর্গা ভগবান, অমুক তমুক সব নাম বলে, 14টা ভগবান, যে ধর্মে 14টা ভগবান আছে, সেই ধর্মে কোনো ভগবানই নাই। সঙ্গে সঙ্গে, কারণ ও তো যাকে বোঝাচ্ছে সে তো ধর্ম জানে না, সে জানে না যে একালা ঈশ্বর কৃষ্ণ আর সর্বিত্ব। সে তখন চিন্তা করছে, সত্য তো 14টা ভগবান তো আসলে ঠিক কিনা, দুর্গাকে ভগবান বলে কিনা, অমুককে তমুককে ভগবান বলে কিনা, ও তো এটা জানে। ঠিক ইস্কনের আমাদের এই গুরু পরম্পরা, প্রথম যে গুলিটা, সেটা হচ্ছে এই ইস্কনের গুরু পরম্পরা নাই।
তো এখন কিভাবে জানি 10 মিনিটে কিভাবে শেষ করি। মূলত কেন এই কথাটা বলেন আপনারা জানেন? কেন এই কথাটা বলে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি হচ্ছেন প্রভুপাদের গুরুদেব, উনি প্রথম যে দীক্ষা নেন, দীক্ষা নেওয়ার পরে নামটা আমি ভুলে গেছি, অনন্ত না কি যেন নামটা ছিল, ওনার কিছু সিদ্ধান্ত বিরুদ্ধ হয়েছিল। বিরুদ্ধ কি? যে আপনাদের যারা মায়াপুর গিয়েছেন, মায়াপুর যে দেখবেন যে যখন আপনি নবদ্বীপ যাবেন, অর্থাৎ পুরাতন নবদ্বীপ, ওখানে দেখবেন মহাপ্রভুর জন্মস্থান, ঠিক কিনা? ওখানে নিম গাছ আছে না? যারা গিয়েছেন সবাই, কেউ কেউ, ওখানে কিন্তু ওরা বলবে এইটা হচ্ছে আদি নিমের জন্মস্থান। আবার আমরা কি বলছি? যোগপীঠ, যেখানে গৌরী মঠ, ওইটা হচ্ছে নিমের জন্মস্থান, ঠিক কিনা? সরস্বতী ঠাকুরের যে গুরুদেব ছিলেন, উনি কি করেছিলেন? উনি একদিন এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন যে ওই পার ওইটা হচ্ছে নেমায়ের জন্মস্থান। প্রকৃতপক্ষে এইটা নিয়ে অনেক কিছু জল ঘোলা হয়েছিল। তৎকালীন সময়ে এপার আর ওপার গৌড়ীয় ভক্তদের সঙ্গে ওই পার যারা ছিল সবার সঙ্গে একটা বিরাট মতনাক্য শুরু হলো। আসুন এইবার প্রমাণপত্র নিয়ে, প্রমাণ নিয়ে কোর্টে যাওয়া হয়েছিল। কোর্টে যে আমাদের গৌড়ীয় ভক্তরা পুরো প্রমাণ করিয়ে দিয়েছিল নেমায়ের জন্মস্থান এই পারে, যেটা হচ্ছে যোগ্যপীঠ এখন। তখন কি করেছিল সরস্বতী ঠাকুর? ওই গুরুদেবকে আর ওনাকে সম্মান আর দেওয়া বন্ধ করে দিলেন। তারপর তার কাছ থেকে দেখে নিয়েছিল গৌরগরেশ্বর দাস। যেটা সব থেকে সমস্যা বলছে ওরা, সেটা হচ্ছে ছিল প্রভুপাদ সন্ন্যাস নিয়েছিল, সেটা কারোর কাছ থেকে নেয় নাই। উনি ভাগবতমকে সাক্ষী রেখে, ভাগবত পরম্পরা মনে করে ভাগবতমকে সাক্ষী রেখে, আর গিরি কি যেন ওনার সেবিত বিগ্রহ, সেই ভগবানের সম্মুখে গান্ধার্বিকা গিরিধারী, সেই গান্ধার্বিকা গিরিধারীর সম্মুখে উনি ভগবানকে সাক্ষী রেখে ভগবানের সম্মুখে উনি ত্রিদণ্ডী সন্ন্যাসী নিয়েছিল। এইটা বলছে যে ওনার পরম্পরা ছিন্ন হয়ে গেছে। আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে? আমরা রামানুজাচার্যের নাম শুনেছেন না? 4টা সম্প্রদায় আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্পতমন, হ্যাঁ, নিষ্ফল, সম্প্রদায়বিহীন। তো 4টা সম্প্রদায়ের ভিতরে একটা হচ্ছে এই কিন্তু রামানুজ আচার্য, মধ্যাচার্য, বিষ্ণু স্বামী আর নিম্বাকাচার্য, এই 4 জন। মূলত এই 4টা সম্প্রদায় কোথা থেকে আসছে? যে প্রথম ব্রহ্মা থেকে যে জ্ঞান আসছে সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী থেকে যে জ্ঞান আসছে সেটা হচ্ছে শ্রী সম্প্রদায়। ভগবান শিবের থেকে যেটা আসছে সেটা হচ্ছে রুদ্র সম্প্রদায়। 4 কুমার, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, 4 কুমার থেকে যেটা আসছে এটা হচ্ছে কুমার সম্প্রদায়। এই 4টা সম্প্রদায়, একটা সময় এই 4টা সম্প্রদায় প্রায় পুরা গোলযোগ বেঁধে পুরা ঢিসমিস হয়ে গিয়েছিল। ঠিক যেমন গীতার জ্ঞান বলেছিল না, কৃষ্ণ বলেছিল না যে একটা সময় এটা অনেক মানে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল, তাই তোমাকে আমি আবার জ্ঞান দিলাম। বিভূষণকে কত 12 কোটি 4 লক্ষ বছর আগে দিয়েছিল সূর্যদেব বিভূষণকে, তারপর আবার 20 কোটি বছর আগে মনুকে দিয়েছিল, এইভাবে আবার অর্জুনকে দিল 5200 বছর আগে। এইভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল। ঠিক এরকম 4টা সম্প্রদায় যখন ঠিক এরকম ঝগড়া বেঁধে গেল, আবার এই 4 জন আসে। তা মধ্যাচার্য, তা এই মধ্যাচার্য উনি কি করেছিলেন? উনি হচ্ছে কাঞ্চিপুরামে একটা বিষ্ণু মন্দির আছে। তো এই বিষ্ণু মন্দিরের সামনে যে ওনার গুরুদেব, সরি জামুনাচার্য ছিল ওনার গুরুদেব, সেই জামুনাচার্য যখন দেহ রাখলে উনি কি করলেন? সন্ন্যাস নিলেন এই কাঞ্চিপুরামের সেই বিষ্ণুর সম্মুখে যে ওখানে যে আমাদের 4টা সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠাতা যিনি সেই রামানুচার্য, এই মধ্যাচার্য, উনি কি করলেন? রামানুচার্য উনি যে ভগবান বিষ্ণুর সম্মুখে ভগবানকে সাক্ষী রেখে উনি ত্রিদণ্ডী সন্ন্যাসী নিয়েছিল। তাহলে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি অশাস্ত্রীয় কিছু করেছে? না, এইটা ওরা বারবার বলছে, এইটা হচ্ছে ফাঁক। তা ছিল গুরু মহারাজ, আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ একবার কি করেছিলেন? হংসবাহন শিবের ওখানে গুরু মহারাজ একদিন সকালে অনেক ভক্তদেরকে নিয়ে আসছিলেন। তো ভগবান শিব কিসে খুশি হয়? ধুতরা ফুল, তাই না? তো গুরু মহারাজ রাস্তায় আসার সময় কয়েকটা ধুতরা ফুল ছিঁড়ে নিয়ে আসছিলেন। তো এসে এই হংসবাহন শিবের ওখানে এসে সবাই প্রার্থনা করছে। আর গুরু মহারাজ কি করেছিল? আপনারা কেউ চৈত্র মাসে শিব চতুর্দশী দেখেছেন? শিবের যে পূজা হয়, এরকম শিবলিঙ্গের উপরে এরকম ফুল দেওয়া হয়,
আর এরকম দূরে বসে থাকবে, বসে থেকে এখানে প্রার্থনা করবে, ফুল পুরো লাভ দিয়ে হাতে আসবে। দেখেছেন কেউ? আমি বহুবার দেখেছি, আমাদের দক্ষিণবঙ্গে এটা হয়। এইভাবে শিবের মাথায় ওখানে শিবলিঙ্গের উপরে এটা ফুলটা দেওয়া, আর এত দূরে এরকম এখানে বসে প্রার্থনা করাবে শিবের, আর ওই ফুলটা পুরো টপ করে লাভ দিয়ে তার হাতে আসবে। যার যেমন মন পুরা পবিত্র, পুরা শিবের ভক্ত, তার কাছে চলে আসবে, সবার কাছে আবার আসে না। এখন গুরু মহারাজ কি করেছিল, আসার সময় সেই দুতরা ফুল কিছু নিয়ে আসছিল, এনে এই যে হংসবাহন শিব সবাই তো ঢুকছে, গুরু মহারাজ ওখানে বসলেন, বসে শিবনগরে অনেক প্রার্থনা করলেন, প্রার্থনা করে কি করেছে, একটা ফুল ওখানে দিয়েছে, সবাই কিন্তু হরিনাম করছে আর দেখছে, একটা ফুল দিয়েছে, ফুল দিয়ে যখন গুরু মহারাজ এরকম দূর থেকে যখন চোখ বন্ধ করে প্রার্থনা করছে, সঙ্গে সঙ্গে ফুলটা লাভ দিয়ে গুরু মহারাজ হাতে চলে আসলেন। আর সবাই তো জয় শিব শঙ্কর ভোলানাথ কি, ওরা সবাই জয় দিলেন। কিছুক্ষণ পর আবার কি করলেন, গুরু মহারাজ আর একটা ফুল ওখানে দিলেন, দিয়ে আবার যখন এইভাবে প্রার্থনা করছে, আবার ফুলটা টপ করে লাভ দিয়ে গুরু মহারাজের হাতে আসলে। এখন শিষ্যরা কেউ বলতে পারছে না, কেউ জিজ্ঞাসা করতে পারছে না, গুরু মহারাজ আপনি কেন করলেন? ঠিক ওখান থেকে সব প্রণাম টনাম করে সবাই কীর্তন করে যখন বাইরে চলে যাচ্ছে, তখন রাস্তা এক জায়গায় বলছে, গুরু মহারাজ আপনি কেন দুইটা ফুল দিলেন, এর কি কোনো কারণ আছে? তখন বলছে, হ্যাঁ এর একটা কারণ আছে, তোমরা শুনবে। সবাই গুরু মহারাজকে গিয়ে, হ্যাঁ গুরু মহারাজ আমরা শুনবো। কি সেই কারণ দুটো ছিল? প্রথম কারণ ছিল, বলতেছিল প্রভুপাদ বলেছিলেন যে এই মায়াপুর, এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে এবং বিশ্বের সারা পৃথিবীর লোক এখানে আসবে, সেটা কি আসলে হবে, হওয়া সম্ভব কিনা? তাই আমি শিব ঠাকুরের কাছে প্রশ্ন করে সেই ফুলটা দিয়েছিলাম। আর যখন ফুলটা এসে তোমরা বিশ্বাস করে রাখো এটা হচ্ছে ধ্রুব সত্য, প্রভুপাদ যেটা বলতে সেটা ফলবে, কারণ শিব ঠাকুর সেটা অনুমোদন করেছে। কি আজকে বলছে কিনা, তাই না? আর দ্বিতীয় ভুল বলছে, এইটা হচ্ছে আরো তাৎপর্যপূর্ণ। তোমরা জানো সবাই যে একটা সম্প্রদায় আছে, তারা বারবার বলছে ইসকনের কোনো গুরু পরম্পরা নাই। আজকে ইসকনে গুরু পরম্পরা আছে কিনা এটা জানার জন্য আমি এই ফুলটা দিয়ে বলেছিলাম, এই ভোলানাথ তুমি হচ্ছে শিব শম্ভু বৈষ্ণবানাং যথাশম্ভু, তুমি আজকে আমাকে এই প্রশ্নের উত্তর দাও, আসলে আমাদের গুরু পরম্পরা আছে কিনা। এই ফুলটা দিয়ে যখন আমি প্রার্থনা করেছি, সঙ্গে সঙ্গে ফুলটা আমার হাতে এসেছে। তোমরা নিশ্চিত থাকুন, মানে তোমরা নিশ্চিত থাকো যে আমাদের গুরু পরম্পরা আছে। কি গুরু মহারাজ প্রমাণ কার কাছ থেকে নিলেন? নির্মগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম বিদম যথা। সেই পরম বৈষ্ণব তিনি গুরু মহারাজকে ডাইরেক্ট বলে দিলেন যে তোমার পরম্পরা আছে, ঠিক কিনা? এখন কথা হচ্ছে এই সমস্ত কথায় বিশ্বাস কি? দেখুন আমি বলছিলাম না আপনাদেরকে, কিন্তু যে কেউ প্রশ্নটা করবে তখন উত্তরটা কিভাবে দিবে? সময় আছে, হ্যাঁ উত্তরটা কিভাবে দিবেন? ধরুন ভগবান বলছেন, না না আসলে ডিটেলস আলোচনা না করলে বুঝবে না সবাই, 10 মিনিট লাগবে। ধরুন একজন ভগবান বলেছেন যে এই জগতে কেউ পাপ এবং পূর্ণ দুইটা থাকতে কেউ ভগবানের কাছে যাবে না, ঠিক না? পাপ করলে আপনাকে এখানে ভোগ করতে আসতে হবে, পূর্ণ করলে এখানে সুখ ভোগ করতে আসতে হবে। হ্যাঁ, সুতরাং এই দুটো জিরো, অর্থাৎ ডিলিট না করলে আপনি কিন্তু ভগবত ধামে যেতে পারবেন না, তাই না? তাই যত বড় রতি মহারতি হোক, পাপ করলে তাকে এখানে আসতে হবে। আমাদের দেশে কিছুদিন আগে ভারতবর্ষে 2 জন মন্ত্রী জেল খাটছে কিনা? বাপরে বাপ, সব পুলিশগুলো তার এইদিকে যাও তো এইদিকে যাবে, সেই পুলিশই তাকে ধরে নিয়ে জেলে নিয়ে গেছে কিনা? আরে বড় মন্ত্রী, তাকে যদি জেল খাটতে হয়, ঠিক আপনি যত বড় ভক্ত হন না কেন, পাপ করলে আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বৃন্দাবন থেকে বিরাট বড় গুরু আসলো, বিরাট বড় গুরু মানে অনেক মালা, হেভি দেখতে, দারুণ ভগবানের কথা বলেন। উনি এসে দীক্ষা দিলেন কত? আমাদের গ্রামে, আমাদের জন্মস্থান, ওখান থেকে 3 কিলোমিটার দূরে মাইকিং করলেন। সদ্গুরুদেব উনি বৃন্দাবন থেকে আসছেন, বৃন্দাবনের গুরু, আপনারা বুঝে নেন। বৃন্দাবনের গুরু উনি মাইকিং করলেন, 500 লোককে দীক্ষা দেওয়া হলো সেই দিন, 500 লোককে। কথা হচ্ছে আমার ওই 500 লোকের ভিতরে 10 জন ধরুন প্রসাদ ভুজি কিংবা নিরামিষ খায়, আর কতজন? 490 জন খান না, ঠিক কিনা? আপনারা উত্তরগুলো শিখে রাখবেন, আরো সময় থাকলে আরো কিছু তথ্য বলতাম। তো কি হলো যে ওনারা কত 490 জন নিরামিষ খান না। আপনারা দেখছেন যারা, আমি যখন গিয়েছিলাম যে খাওয়ার আগে দীক্ষা নিয়েছি আমি, এইভাবে ভগবানকে দিচ্ছে, দেখি না দেয় না, দেখছেন আপনারা এইভাবে ঘুরিয়ে এইভাবে দিচ্ছে। কমপক্ষে গুরুদেবকে স্মরণ করে, কারণ গুরুদেবের মাধ্যম ছাড়া ভগবান খায় না, তাই না?
গুরুদেবকে স্মরণ করে ওখানে দেখবেন থালার পাশে দিয়ে 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 তারপরে তারা খাচ্ছে। এখন কথা হচ্ছে যে 500 দীক্ষা দিল, 10 জনও নিরামিষ খায় বলে আমার বিশ্বাস হয় না। ধরুন 10 জন ওখানে কিংবা 50 জন নিরামিষ খায়, প্রসাদ বুঝি, আর 450 খায় না। এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি প্রত্যেক দিন খাওয়ার সময় 450 450 তার শিষ্য কাকে দিচ্ছে? আমিষ খাওয়া লোক। সে কি করছে? ভগবানকে দিচ্ছে, তার গুরুদেবকে দিচ্ছে। কি দীক্ষাকারে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে কৃষ্ণ তারে করে আত্মসম। তার মানে দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেবকে গ্যারান্টি দিতে হয় তার পাপ আমি নেব, ঠিক কিনা? নিতে হবে না? আর কি পাপ নেওয়া না নাও, প্রত্যেক দিন খাওয়ার সময় দিচ্ছে আপনাকে। বলুন এই গুরুদেব আমিষ বোঝি না নিরামিষ বোঝি? 450 লোক প্রত্যেক দিন যদি তাকে মাছ মাংস খাওয়ার লোক যদি তাকে গুরুদেবকে অর্পণ করেন, আর মাত্র 50 জন তাকে সে ভগবানের প্রসাদ নিবেদন করেন, বলুন ইনি আমিষ খাওয়া না নিরামিষ খাওয়ার? বলুন সেই ব্যক্তির ওই ওনার শিষ্যদের কাছে আমি কি খেতে পারবো? আমি যে একদিনও খাই না, কয়েকজন এসে ধরছে আমরা প্রসাদ বুঝি, আমাদের অমুক দীক্ষা দিয়েছে, আপনি খান না কেন? যেই আমি তত্ত্বটা বলেছে চুপ। আরে আপনার গুরু তো নিরামিষ বুঝি না, ব্যাস দর্শন কি এটা বললাম। তখন কেউ কেউ তো মানে একদম রেগে গেল, কি বলেন আপনি? জানেন আপনি কার সম্বন্ধে কি বলছেন? আরে প্রমাণ করবেন, আমি বলে দিই। প্রমাণ করবেন কি? আপনার গুরুদেব যখন আসবে, আসার পরে কি করবেন? এই যে দীক্ষা দিয়েছে না, এই যে মাতাজি আপনি শোনেন, একদম এই মাতাজি আপনার গুরুদেব আসলে আপনি বলবেন যে গুরুদেব আজকে কিন্তু আমার এখানে আপনাকে প্রসাদ নিতে হবে, আমি নিরামিষে রান্না করে দিই। যদি গুরুদেব খায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার গুরুদেব আপনার হাতে খাবে না, কারণ আপনি আমিষ খান, ঠিক কিনা? খাবে। তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনাকে দীক্ষা দেয় নাই, তাই না? আমাদের কোন গুরু মহারাজের কোন শিষ্যের হাতে গুরুদেব খাবে না? বলুন, সবার হাতে খাবে কিনা? গুরু মহারাজ আসলে মহান আলু সবকিছু দেয়, আমাদের শিষ্যরা দেয় না? কিন্তু উনি কিন্তু দীক্ষা দিয়ে একজন শিষ্যর হাতে খান না উনি। তাহলে দীক্ষা দিয়েছে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বৃন্দাবনে, গিয়েছি। তা একটা খুব পারফেক্ট মন্দির, সেটা আমি নাম বলবো না, আমার দেশে একজন ভক্ত ওখানে থাকে, একজন এত একটা তাৎপর্যপূর্ণ মন্দির, তো একজন থাকেন ওখানে। উনি গেলেই ব্যাস, আমি 2 মিনিট কি 3 মিনিট হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আপনি দীক্ষা নিয়েছেন, ইসকনে তো গুরু পরম্পরা নাই। কেমনটা লাগে আমি জানি, যেটা বলবে। আমি বলছি দেখুন, আমি বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে করে আমাদের অনেক ভক্তি, আপনি এই বৃন্দাবন ছেড়ে বাইরে চলুন, আপনার উত্তরটা আমি যথাযথ দিয়ে দেবো। তো তুমি বারবার একটার পর একটা বলে যাচ্ছে। তো হঠাৎ আমি বলছি দেখেন আপনি খাবো না, আমি বারবার বলছি যে আপনি বৃন্দাবনে আপনার সঙ্গে কথা বলতে চাই না, এখানকার আমি কোনো অপরাধও নিতে চাই না। তো আমি বলছি কি, আচ্ছা আমার যে গ্রামে কাকা যেটা অনেক ভাই আছে না, আমার গ্রামে আপনাদের একজন গুরুদেব যেয়ে, এখানকার পাওয়ারফুল গুরুদেব, এখানকার গুরুদেব যেয়ে পুরা শুয়োর বয়ারে দা খায়, সব কিছু খায়, তাকে দীক্ষা দিয়ে আসলো কেন? এটা কেমন সদ্গুরুর কথা বলছেন আপনি? বারবার এক কথা বলছেন। তো বলছে ওটা একটাও দীক্ষা দেয় নাই। আমি বলছি আমি এখন, আপনি বলেন আর একবার, আমি রেকর্ডিং করবো, বলুন। আর বলে না। আমি এখন যে বাংলাদেশে যে বলবো যে একদম বৃন্দাবনের একজন সাধু বলেছে আপনাদের কাউকে দীক্ষা দেয় না, উনি বলছেন না ওটা একটাও দীক্ষা দেয় না, ওগুলোদের মন। আমি তাহলে আপনি যাকে গুরু বলছেন না, 2 নাম্বারই করছে বাংলাদেশে যে। এই গুরুদেব যখন বৃন্দাবনে গিয়েছে, আমাদের একটা গুরু ভাই তার সঙ্গে গল্প করছে, দেখ বাংলাদেশ হচ্ছে একেবারে দারুণ ক্ষেত্র, উর্বর ক্ষেত্র, সেখানে যে দীক্ষা দেওয়ার যে কত সুযোগ, আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি। এই সেই গুরুদেব, কি সুন্দর ওখানে যেই বলছে। তা আবার আমাদের গুরু ভাইয়ের কাছে, আমার দেশি, ওকে আমি ফোন দিয়েছি, বলছে ওই গুরুদেব তো সেদিন আমাকে এই গল্প করলো, বলছে বাংলাদেশ উর্বর ক্ষেত্র, সেখানে খালি বলার দরকার দীক্ষা দাও, দীক্ষা নাও, সবাই চলে আসে।